তোমাদের এই কোর্সের কি কি প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছে একটু আমাকে যদি বলো কেউ। আমাকে শোনা যাচ্ছে? Study on integration of variance, components of heritability and quantity traits. এটা তারপর স্যার estimation of heritability using interclass correlation method. তারপর স্যার ক্যালকুলেশন গুলো ম্যাথমেটিক্যাল টার্মস স্যার করিয়েছেন কিছু। রিপিটেবিলিটিও স্যার study on estimation of repeatability of quantitative traits. স্যার এইটুকু কভার করেছেন। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি বলি, স্যার মনে হয় তোমাদের সিলেবাসটাও দেখিয়েছেন। তোমাদের এই লেভেল 3 এর যে থিওরি ক্লাস, এটা আরো 6 মাস আগে শেষ হয়ে গেছে জানি। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা আসলে অবশেষে না পেরে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অনলাইনে শুরু করেছি, কারণ আর উপায় নাই। এখন যেহেতু অফলাইনে ক্লাস নেওয়ার কোনো সুযোগ বাংলাদেশে নাই, আসলে কোনোভাবেই আমরা ম্যানেজ করতে পারি নাই, এই জন্যই আসলে অনলাইনে ক্লাসগুলো নিতে হচ্ছে। তো তোমাদের অলরেডি রফিক স্যার 2টা বিষয় পড়িয়েছেন, যেগুলা তোমরা থিওরিতেও পড়েছে। প্রথমে পড়িয়েছেন হচ্ছে এস্টিমেশন অফ ভেরিয়েন্স কম্পোনেন্ট বা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স কম্পোনেন্ট। ভেরিয়েন্স কম্পোনেন্ট কি কি সেগুলো পড়িয়েছেন। তারপর পড়িয়েছেন এস্টিমেশন অফ হেরিটাবিলিটি এবং তারপর এস্টিমেশন অফ রিপিটাবিলিটি। তো আমি আসলে তোমাদের এই সেমিস্টারে তেমন কিছুই পড়াবো না, জাস্ট একটু গল্প টল্প করতে আসছি। পড়াবে ওই স্যাররাই পড়াবে, আমি জাস্ট একটু 1-2 দিন গল্প করবো আর কি তোমাদের সাথে। আজকেও একটু গল্প করব, সেটা হচ্ছে যে খুব ছোট্ট একটা বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব, যে বিষয়টা একদমই তোমাদের কাছে নতুন কিছু না। তোমরা অলরেডি এই বিষয়ে সবই জানো, অনেক কিছুই জানো। শুধুমাত্র আমরা যেহেতু এনিম্যাল ব্রিডিং নিয়ে কথা বলবো, এই টপিকটার এই কোর্সটার নাম হচ্ছে এনিম্যাল ব্রিডিং প্রিন্সিপল। এই এনিম্যাল ব্রিডিং প্রিন্সিপল হচ্ছে যে, প্রিন্সিপল মানে তো জানোই যে আসলে যে মূল কথা আর কি, যে মূল যে বিষয়। তো আমরা যেহেতু ফান্ডামেন্টাল এনিম্যাল ব্রিডিং পড়ছি, সেহেতু এনিম্যাল ব্রিডিং মানেই হচ্ছে যে এনিম্যাল ইমপ্রুভমেন্ট করার জন্য জেনেটিক্যাল নলেজটাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করা। তোমরা এটা খুব ভালো করে জানো এই ডেফিনেশনটা। এনিম্যাল জেনেটিক্স এর যে থিওরিটিক্যাল নলেজটা আছে, সেটা আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করব, এবং আমাদের আলটিমেট গোল হবে যে এনিম্যালের ইমপ্রুভমেন্ট। এখন এনিম্যালের ইমপ্রুভমেন্ট কথাটা আসলে ডাইভার্সিফাইড কথা, যে ইমপ্রুভমেন্ট আসলে কি, কিসের ইমপ্রুভমেন্ট? এনিম্যাল কি ভালো খাবে, না রোগ হবে না, নাকি সে বেশি দুধ দিবে, নাকি বেশি মাংস বাড়বে, নাকি পোল্ট্রির ক্ষেত্রে ডিম বেশি দিবে, কি আসলে বিষয়টা আসলে সবই, আবার হয়তো যে কোনো একটা। এ মানেটা কি? মানেটা এরকম যে আমরা এনিম্যালের ইমপ্রুভমেন্ট করতে চাই। কিসের ইমপ্রুভমেন্ট করতে চাই? তার কোনো স্পেসিফিক ট্রেইটের। এখন ট্রেইট কি? ট্রেইট শব্দের অর্থ হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, বা বাংলা যদি বলি বৈশিষ্ট্য। যেমন আমার একটা ট্রেইট হতে পারে, আমি যেহেতু একজন টিচার, তো আমার ট্রেইট হতে পারে যে আমি কেমন ভালো পড়াই, দ্যাট মিনস টিচিং এবিলিটি, এইটা একটা ট্রেইট হতে পারে। এখন এই ট্রেইটটা ডেভেলপমেন্ট করার জন্য আমি কি করতে পারি? পড়াশোনা করতে পারি, মাস্টার্স করতে পারি, পিএইচডি করতে পারি, আবার কি করতে পারি? ট্রেনিং নিতে পারি, যে কোনো ট্রেনিং, যেসব মানে টিচার্স ট্রেনিং, যেগুলো নিয়ে আমি ভালো পড়াতে পারি। এই যে ধরো যে এই যে টিচার্স ট্রেনিং করলাম বা মাস্টার্স করলাম, পিএইচডি করলাম, এইটাই হচ্ছে কাইন্ড অফ আমার ইমপ্রুভমেন্ট অ্যাজ এ টিচার। ঠিক তেমনি আমরা যেহেতু এনিম্যাল সায়েন্টিস্ট বা এনিম্যাল প্রোডাকশনিস্ট, আমাদের আলটিমেট গোলই কি হবে? টু ইমপ্রুভ এনিম্যাল or to improve the production of animal. এখন এনিম্যালের প্রোডাকশন কি হতে পারে? সেটা বিভিন্ন এনিম্যালের বিভিন্ন কাজ হতে পারে। আমরা ক্যাটেল নিয়ে বারবার কথা বলি, কারণ কি বাংলাদেশে ক্যাটেলটা সবচেয়ে বেশি জনপ্রিয়, বা অ্যাজ এ ডোমেস্টিক এনিম্যাল বা অ্যাজ এ ফার্ম এনিম্যাল ক্যাটেল খুবই পপুলার এখানে। তো ক্যাটেলের প্রোডাক্টস কি কি? ক্যাটেলের প্রোডাক্টস একদিকে যদি বিফ ক্যাটেল হয় সেটা হচ্ছে মিট, আর যদি ডেইরি ক্যাটেল হয় তাহলে সেটা হচ্ছে মিল্ক। অন্যদিকে আরেকটা সবচেয়ে পপুলার কি আছে? পোল্ট্রি আছে। পোল্ট্রির পপুলার প্রোডাক্ট কি? অফকোর্স একদিকে হচ্ছে কি পোল্ট্রি মিট বা চিকেন মিট, অন্যদিকে কি পোল্ট্রি এগ বা চিকেন এগ।
সুতরাং আমরা যখনই এনিম্যাল প্রোডাকশন নিয়ে কথা বলবো বা এনিম্যালের ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলবো, তখনই কি চলে আসবে যে মিল্ক প্রোডাকশন এবিলিটি বাড়ানো, বা মিট প্রডিউসিং এবিলিটি বাড়ানো, বা এগ প্রডিউসিং এবিলিটি বাড়ানো, বা অন্যদিকে যদি বলতে পারি যে এনিম্যালের ডিজিজটা খুব বড় একটা প্রবলেম, একটা বড় ইস্যু এনিম্যাল ইন্ডাস্ট্রিতে। সুতরাং এনিম্যালের ডিজিজ রেজিস্ট্যান্স ক্যাপাসিটি, এনিম্যালের ডিজিজ রেজিস্ট্যান্স ক্যাপাসিটিটা বাড়ায় দেওয়া যায়। এটা কিভাবে করা সম্ভব? এই যে ডিজিজ রেজিস্ট্যান্স ক্যাপাসিটি বলো, বা এগ প্রোডাকশন বলো, বা মিট প্রোডাকশন বলো, এই সবই সম্ভব কিসের দ্বারা? একমাত্র এনিম্যাল ব্রিডিং এর দ্বারা। কারণ কি, এনিম্যালকে ডেভেলপ করতে হলে বা তার প্রোডাকশন ইনক্রিজ করতে হলে যেটা করতে হবে, প্রথমেই তাকে জেনেটিক্যালি ইমপ্রুভ করতে হবে। কারণ এনভায়রনমেন্টালি ইমপ্রুভ করলে হয়তো সাময়িক ইমপ্রুভমেন্ট হবে, বাট যদি আমরা পার্মানেন্ট ইমপ্রুভমেন্ট চাই, তখন আসলে দেয়ার ইজ নো ওয়ে বাট genetic improvement, because genetic improvement is green positive in nature. That means কি গ্রিন পজিটিভ মানে কি? গ্রিন মানে হচ্ছে কন্টিনিউয়াস বা চলমান আসলে, এবং পজিটিভ মানে পজিটিভিটি আর কি, যে ভালোর দিকে। তো একমাত্র জেনেটিক ইমপ্রুভমেন্টটাই গ্রিন পজিটিভ এবং পার্মানেন্ট ইন নেচার। এবং এই যে ইমপ্রুভমেন্ট, সেটা ডিজিজ রেজিস্ট্যান্স ক্যাপাসিটি বাড়ানোর জন্য হতে পারে, এনিম্যালের প্রোডাকশনের জন্য হতে পারে, মিল্ক প্রোডাকশনের জন্য হতে পারে, মিট প্রোডাকশনের জন্য হতে পারে, অথবা তার বাই প্রোডাক্ট যেমন তার হাইট, স্কিন, অর ধরো যে পেট এনিম্যালের বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক, সেটা যেটাই হোক, তার কোয়ালিটিটা ইমপ্রুভ করার জন্য করতে হবে, তার জেনেটিক ইমপ্রুভমেন্ট করতে হবে। এবং জেনেটিক ইমপ্রুভমেন্ট একমাত্র করা সম্ভব কিসের দ্বারা? এনিম্যাল ব্রিডিং এর দ্বারা। এবং এই জন্যই এনিম্যাল ব্রিডিং এনিম্যাল ইন্ডাস্ট্রিতে বা এনিম্যাল প্রোডাকশনিস্টদের জন্য ইজ দ্য মেজর প্রিরিকুইজিট বা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কথা যদি কখনো শোনা না যায় বা ল্যাগ করে বা স্টপ হয়ে যায়, তোমরা চ্যাট বক্সে একটা মেসেজ দিয়ে দিও, কারণ এরকম হতে পারে, আমি এক্সপেরিয়েন্স করেছি। আর নেটওয়ার্ক ঠিক আছে, কথা প্রপার শোনা যাচ্ছে, এটা একটু জানাও। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, তো এনিম্যাল ব্রিডিং নিয়ে যেহেতু আমাদের পড়াশোনা, এনিম্যাল ব্রিডিং নিয়ে কথা বলছি, তো আমাদের আলটিমেট গোলই হচ্ছে এনিম্যাল ইমপ্রুভমেন্ট। এবং এনিম্যাল ইমপ্রুভমেন্টটা করব আমরা কিসের দ্বারা? ব্রিডিং এর দ্বারা। এখন ব্রিডিং করতে চাইলে কি করতে হবে? দুইটা বিষয় আসবে। আমি জানি থিওরিতে তোমরা অনেক শুনেছো এই কথাগুলো, তাও আমি আজকে প্রথম ক্লাসে একটু বলি। সেটা হচ্ছে সিলেকশন করতে হবে, দেন ম্যাটিং করাইতে হবে। সিলেকশন মানে কি? ভালো এনিম্যাল গুলা চুজ করতে হবে, এবং ভালো এনিম্যাল গুলা চুজ করে তাদের মধ্যে মেইট করায় নেক্সট জেনারেশন নিয়ে আসতে হবে। দ্যাট মিন্স ম্যাটিং করায় নেক্সট প্রজেনি নিয়ে আসতে হবে। কারণ কি, জেনেটিক ইমপ্রুভমেন্টটা কখনোই একটা নির্দিষ্ট জেনারেশনে পসিবল না, অবশ্যই একটা নেক্সট জেনারেশন ইজ এ ম্যান্ডেটরি। তো এনিম্যাল ব্রিডিং যখনই আমরা করতে যাব, প্রথম যেটা প্রয়োজন হবে, প্রথম যেটা প্রিরিকুইজিট এনিম্যাল ব্রিডিং এর, সেটা হচ্ছে ডেটা কালেকশন। আমি আবারও বলছি, ডেটা কালেকশন। এখন ডেটা কালেকশন কিসের ডেটা? এনিমেলের পারফরমেন্সের ডেটা, বা এনিমেলের যে লাইফ স্প্যান, তার বিভিন্ন ইনসিডেন্টের ডেটা। যেমন এনিমেলটার জন্ম কবে হয়েছে, সে কতদিন দুধ খেয়েছে, তার দুধ ছাড়ানোর বয়স কতটুকু, বা তার উইনিং ওয়েটটা কতটুকু, বা তার 1 ইয়ার মানে 1 বছরে তার ওয়েটটা কত, বা ইয়ারলিং ওয়েটটা কত, বা ধরো যে তার জন্ম যখন হয়েছে তার ওয়েটটা কত ছিল, মানে বার্থ ওয়েট। এই যে বার্থ ওয়েট বলো, ইয়ারলিং ওয়েট বলো, উইনিং ওয়েট বলো, বা ধরো যে এই যে যত কথাগুলা বলছি, প্রত্যেকটাই এক একটা হচ্ছে ট্রেইট বা ক্যারেক্টারিস্টিক্স। এই ট্রেইট গুলার ডেটা কিন্তু আমাদের রেকর্ড করতে হবে, এবং এই ডেটাগুলা ফার্স্টে কালেক্ট করে তারপর রেকর্ড করতে হবে। কারণ কি, এই ডেটাগুলা যদি আমরা কালেক্ট না করি, তাহলে বেটার এনিম্যাল কোনগুলা তখন কোনোভাবেই আমরা চুজ করতে পারবো না বা সিলেক্ট করতে পারবো না। এবং বেটার এনিম্যাল যখন আমরা চুজ করতে পারবো না, তখন সিলেকশন পসিবল না, এবং সিলেকশন পসিবল না হলে ম্যাটিং পসিবল না, ম্যাটিং পসিবল না হলে এনিম্যাল ব্রিডিং পসিবল না। সুতরাং এনিম্যাল ব্রিডিং এর প্রথম প্রিরিকুইজিট যেটা, সেটা হচ্ছে এনিম্যাল আইডেন্টিফিকেশন এন্ড দেয়ার ডেটা রেকর্ডিং। আমি আবারও বলছি, এনিম্যালের প্রথম যেটা প্রিরিকুইজিট, সেটা হচ্ছে এনিম্যালের আইডেন্টিফিকেশন এবং ডেটা রেকর্ডিং। কারণ কি, এনিম্যাল যদি আমরা না চিনি কোন এনিম্যাল কোনটা, তার থেকে আমি পার্টিকুলার কোনো ডেটা কালেক্ট করতে পারবো না। সুতরাং এনিম্যালের আইডেন্টিফিকেশন এবং ডেটা রেকর্ডিং ইজ অফ মেজর প্রিরিকুইজিট ফর এনিম্যাল ব্রিডিং। এখন আজকে এই জন্যই আমি পড়াবো হচ্ছে
এনিম্যাল আইডেন্টিফিকেশন এন্ড ডেটা রেকর্ডিং। এবং এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু গত বছর 2020 সালে যখন ক্লাস নিচ্ছিলাম তখন কিন্তু অলরেডি প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করে দিয়েছিলাম। এবং আমি যতটুকু জানি আমার যে সেকশন গুলো দুইটা ছিল তাদের আমি এই টপিকটা অলরেডি পড়িয়ে ফেলেছি। আমি জানি না তোমরা বাকিরা কি এটা পড়েছো? না স্যার, আমাদের পড়ানো না স্যার, না স্যার। পড়ো নাই? আচ্ছা, এই দ্যাটস ওয়াই আমাকে আসলে নতুন করে আবার এটা পড়াতে হচ্ছে। কিন্তু আমি জানি আমার যে দুইটা সেকশন আমি ক্লাস নিচ্ছিলাম প্র্যাকটিক্যালে তাদের আমি এই টপিকটা পড়িয়েছি। তো তাদের জন্য একটু ওভারল্যাপিং হবে, কিন্তু নতুনদের জন্য নতুন হবে। এবং এটা প্রথম এক্সপেরিমেন্ট আসলে তোমাদের, এটা অবশ্যই জানতে হবে, এই জন্যই পড়ানো। তো আমরা আজকে এনিম্যাল আইডেন্টিফিকেশন এন্ড ডেটা রেকর্ডিং বিষয়ে পড়ব। আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। তোমরা কখনো যদি আমার শব্দ আটকে যায় বা ইসে হয় আমাকে একটা টেক্সট করে দিও। তোমরা কি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের পড়াবো সেটা হচ্ছে এনিম্যাল আইডেন্টিফিকেশন এন্ড ডেটা রেকর্ডিং। আমি জানি এটা খুবই সহজ বিষয়, না বোঝার মতো কিছুই না, এবং তোমাদের প্রায় নলেজ আছে এই বিষয়ে, কারণ এটা খুবই একটা ইজি বিষয় এনিমেলে। এবং এনিম্যাল সায়েন্সেও হয়তো তোমরা এই বিষয়ে একটু পড়ে থাকতে পারো, আই এম নট শিওর দো। বাট এনিম্যাল ব্রিডিং এর প্রথম ক্লাস হিসেবে ইটস এ মাস্ট যে এনিম্যাল আইডেন্টিফিকেশন জানতে হবে এবং রেকর্ডিং জানতে হবে। আমরা কেন করি, কিভাবে করি, সেই প্রত্যেকটা বিষয়বস্তু তোমাদের জানা ম্যান্ডেটরি। এই জন্যই এই টপিকটা আজকে তোমাদের পড়ানো হচ্ছে। তো আমরা আজকে এনিম্যাল আইডেন্টিফিকেশন এন্ড রেকর্ডিং করব। তো প্রথমে এই কথা হচ্ছে এনিম্যাল আইডেন্টিফিকেশন কি। আমি এতক্ষণ বললামই যে আমাদের এনিম্যালকে প্রথমে চিনতে হবে, কারণ আমরা তো এনিম্যালকে দেখে চিনি না এমনি। হয়তো যখন 2টা গরু থাকবে বা 3টা গরু থাকবে গোয়ালে, তখন একটা ফার্মার হয়তো চিনতে পারবে যে একটা রং লাল আছে আর একটা রং কালো আছে, তো ওই করে চিনে ফেলবে বা একটা নতুন নাম দিয়ে দিবে তাদেরকে। বাট যখন একটা ফার্মে দেখা যাবে 100 গরু আছে, তখন কিন্তু একটা ফার্মার কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারবে না যে কোন গরুটা কোনটা। তো আমাদের প্রথমেই একটা ফার্মের জন্য বা এনিম্যাল ব্রিডিং এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে এনিম্যাল আইডেন্টিফিকেশন। তো বেশ কিছু কথাবার্তা তোমাদের আজকে বলবো, এক এক করে বলি। আচ্ছা, identification is the way to identify specific individual from the total stock, herd or flock. That means একটা টোটাল স্টক, হার্ড or flock থেকে একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল এনিম্যালকে আমাদের আইডেন্টিফাই করার জন্য আইডেন্টিফিকেশন ইজ এ মাস্ট। এবং আইডেন্টিফিকেশন ইজ এ মাস্ট ফর কিপিং লাইভস্টক রেকর্ডস, সিলেকশন প্রোগ্রামস, হেলথ পারফরম্যান্স এটসেট্রা। এটাই বলা হয়েছে যে আইডেন্টিফিকেশনটা কিন্তু ইজ এ মাস্ট। কিসের জন্য? লাইভস্টক রেকর্ডের জন্য। যে আমরা যখন রেকর্ড রাখতে চাইবো তখন প্রত্যেকটা এনিম্যালকে ইন্ডিভিজুয়ালি চিনতে হবে। সিলেকশন প্রোগ্রাম, যখনই আমরা সিলেক্ট করতে চাইবো তখন আইডেন্টিফিকেশন ইজ এ মাস্ট। এন্ড হেলথ প্রোগ্রামস, এবং তাদের হেলথ প্রোগ্রামের জন্য তাদেরকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে হবে, কারণ কার কখন কি রোগ হয়েছে আমরা জানবো কি করে যদি আমরা তাদেরকে আইডেন্টিফাই না করতে পারি। এবং ইট ইজ এ প্রসেস অফ ডিস্টিংগুইশিং স্পেসিফিক এনিম্যাল বাই স্পেসিফিক সাইন। এখন এটা আসলে কি সেটা বলা হয়েছে যে এটা বিষয়টা কি, এটা একটা নির্দিষ্ট এনিম্যালকে নির্দিষ্ট সাইনের মাধ্যমে চেনার পদ্ধতি। এবং এনিম্যাল আইডেন্টিফিকেশন ইউজিং এ মিনস of marking is a process done to identify and track specific animal. সেটা শুধু আইডেন্টিফাই করার জন্য না, ট্র্যাক করার জন্য। It is done for a variety of reasons including verification of ownership, biosecurity control and tracking for research or agricultural purposes. মানে হচ্ছে কি যে কার এনিম্যাল কোনটা। ধরো যে পাশাপাশি 2টা ফার্ম আছে, তার 2টা ফার্মের এনিম্যালকে আমরা হচ্ছে ইয়ার্ডে ছেড়ে দেই বা প্যাস্টারল্যান্ডে ছেড়ে দেই ধরো গ্রেজিং এর জন্য, তখন আমি কার কোনটা চিনবো কি করে? অথবা বায়োসিকিউরিটি কন্ট্রোল, মানে এক ফার্মের এনিম্যাল আমরা অন্য ফার্মে যেতে দিব না বা এলাও করব না, তখন আমরা মার্ক করতে হবে না যে কোন ফার্মের এনিম্যাল কোনটা,
এবং তাদেরকে ট্র্যাক করার জন্য ইটস এ মাস্ট এবং প্রিরিকুইজিট ফর প্র্যাকটিক্যাল এনিম্যাল ব্রিডিং এন্ড ইন এনি প্রোগ্রেসিভ ব্রিডিং অপারেশন, যেটা আমি বারবার বলে আসলাম। ওকে, তো পরের বিষয় হচ্ছে proper identification of all animal is a key to good management and record keeping. Without identification, it is difficult to keep track of which animal are receiving much treatment or feeds. That means হচ্ছে যে প্রপার আইডেন্টিফিকেশন ছাড়া কোনো নির্দিষ্ট এনিম্যাল কি হতে পারে যে প্রপার খাবার বা প্রপার ট্রিটমেন্ট নাও পেতে পারে, অন্যদিকে অন্য কোনো নির্দিষ্ট এনিম্যাল বারবার হয়তো ভালো খাবার পাবে বা ভালো ট্রিটমেন্ট পেতে পারে। এবং এনিম্যাল মে বি আইডেন্টিফাই ইন ভেরিয়াস ওয়েস ইনক্লুডিং ইয়ার ট্যাগস, ব্র্যান্ডস, ইয়ার নচেস, ট্যাটুস, লেগ ব্যান্ডস, photograph or marking drawings, neck chains or electronic identification such as in implants, রেডিও ফ্রিকোয়েন্সি, ইয়ারটেক এটসেট্রা। কোনটা কি আমি একটু একটু করে বলে দিই, আমি জানি তোমরা জানো। ইয়ারটেক মানে বুঝতেই পারছো কানের মধ্যে যে ট্যাগ দেয়া হয়, আমি ছবি সহ দেখাবো সামনে। ব্র্যান্ড মানে হচ্ছে আমরা এটা হচ্ছে একটা খুব গরম কিছু দিয়ে বা একদম ঠান্ডা কিছু দিয়ে একটা চাপ দিয়ে একটা নির্দিষ্ট দাগ বসায় দিই। আমরা দেখবা যে আগের যুগে কি ছিল, মানুষের এরকম মানে শরীরে ব্যান্ড করে দিত মানুষের ক্ষেত্রেও। তারপর ইয়ার নচেস, ইয়ার নচেসটা মেইনলি পিগে। ইয়ার নচেস মানে কানের একটু নির্দিষ্ট অংশ কেটে দেয়, এভাবে কেটে কেটে মার্কিং করে। ট্যাটুস মানে তো বোঝোই, ট্যাটু মানে দাগ, এটা বোঝোই। লেগ ব্যান্ডস মানে পায়ের মধ্যে ব্যান্ড পরায় দেওয়া হয়। ফটোগ্রাফ অর মার্কিং ড্রয়িং মানে ছবি তুলে বা একটা ড্রয়িং করে তার বডিতে। নেক চেইন মানে গলায় চেইন বেঁধে, এটা মেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয়। এবং ইলেকট্রনিক আইডেন্টিফিকেশন যেটা সবচেয়ে মডার্ন, যেমন ইমপ্ল্যান্টস মানে বডির ভিতরে ইলেকট্রনিক চিপ ইনসার্ট করে দেওয়া হয়, ফলে তার থেকে সমস্ত ডেটা আমরা সে যেখানেই যাক না কেন তাকে আমরা ট্রেস করতে পারি এবং ডেটাগুলো আমরা কালেক্ট করতে পারি। এবং রেডিও ফ্রিকোয়েন্সি ইয়ারট্যাগ মানে ইয়ারট্যাগ বাট তার রেডিও ফ্রিকোয়েন্সি আছে, মানে কানের মধ্যে লাগাবো ওই মেশিনটা, বাট ওটাতে মানে বেতারের মতো আর কি, যে আমরা অন্য জায়গা থেকেও তার মুভমেন্ট বা তার অবস্থান, তার পরিচয় আমরা জানতে পারবো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। Okay. এবং official identification methods are recognized by state and federal governments. They allow for the ability to trace an animal from owner to owner or from owner to processing with the use of unique individual identification number. তো এটা প্রত্যেকটা দেশের জন্য এক একটা আলাদা আলাদা আসলে মেথড আছে। মেইনলি ডেভেলপ কান্ট্রি গুলাতে, আমাদের মতো দেশগুলোতে হয়তো এখনো আসলে প্রপার কোনো আইডেন্টিফিকেশন মেথড সব জায়গায় ফলো করা হয় না, বাট এটা আসলে একটা ফেডারাল গভর্নমেন্ট ল। এবং সাম অফিসিয়াল আইডেন্টিফিকেশন মেথড ইনক্লুড ইয়ারটেগ, ট্যাটুস, ইলেকট্রনিক আইডেন্টিফিকেশন এটসেট্রা, যেটা বিভিন্ন দেশে বিভিন্নটা প্র্যাকটিস হয়ে থাকে। ওকে, তো এরপরে আমাদের জানা দরকার যে হোয়াই দ্য নিড ফর লাইভস্টক আইডেন্টিফিকেশন, যে আমরা আইডেন্টিফিকেশন কেন করব, কি প্রয়োজন। এটা অলরেডি আমরা অনেকটাই বুঝে গিয়েছি যে কেন প্রয়োজন, বাট তবুও থিওরিটিক্যালি যেহেতু একটু জানা দরকার বা একটা নোট থাকা দরকার, এই জন্যই তোমাদের জন্য কিছু পয়েন্ট আকারে আমি এখানে বলার চেষ্টা করেছি। কি কি সেটা হচ্ছে ফর্মাল ডিজিজ কন্ট্রোল, সার্ভিলেন্স, গাইডের কোনো রোগ যেন মহামারী না করতে পারে এবং সেটার জানের জন্য এবং দেখভালের জন্য। বায়োসিকিউরিটি, প্রোটেকশন অফ দ্য ন্যাশনাল হার্ট, বায়োসিকিউরিটির জন্য। Identification of livestock vaccinated or tested under official disease control or eradication program, যে যদি ন্যাশনাল কোনো প্রোগ্রাম থাকে যে কোনো ডিজিজ কন্ট্রোলের জন্য বা কোনো ডিজিজ ইরাডিকেশনের জন্য, ইরাডিকেশন মানে হচ্ছে উচ্ছেদ করা, মানে একদম বাদ দিয়ে বিতাড়িত করা আর কি, কোনো নির্দিষ্ট রোগ বিতাড়িত করা আর কি, সেটার জন্য। তারপর অফিসিয়াল আইডেন্টিফিকেশন অফ এনিম্যাল ইন ইন্টারস্টেট অর ইন্টারন্যাশনাল কমার্স, সেটা হচ্ছে আমরা কিন্তু এখন শুধুমাত্র দেশের ভিতরেই লাইভস্টক বিজনেসটা সীমাবদ্ধ না, এটা হচ্ছে ইন্টার কান্ট্রি এই বিজনেসটা হচ্ছে। যেমন আমরা আমাদের দেশের যত লাইভস্টক ইন্ডাস্ট্রি বা বড় বড় ফার্ম আছে, তারা কিন্তু এখন যত সিমেন্ট সবই কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে। তো এই যে আমরা বাইরে থেকে সিমেন্ট ইম্পোর্ট করে নিয়ে আসছি বা আমরা হয়তো কিছুদিন পরে সিমেন্ট এক্সপোর্ট করব, এই যে ইন্টার কান্ট্রি যে বিজনেস জন্য এনিম্যাল আইডেন্টিফিকেশন ইজ এ মাস্ট। অ্যাকুরেট আইডেন্টিফিকেশন অফ ব্লাড এন্ড টিস্যু স্পেসিমেন, এবং এটা বুঝতেই পারছো যে একটা নির্দিষ্ট ব্লাড এবং টিস্যু স্পেসিমেন আইডেন্টিফাই করার জন্য অ্যাকুরেটলি
এবং ইমপ্রুভমেন্ট অফ ল্যাবরেটরি ডায়াগনস্টিক এন্ড রিপোর্টিং ক্যাপাবিলিটিস, এবং সেটা হচ্ছে যে বিভিন্ন ল্যাবে বিভিন্ন এনিমেল নিয়ে যে আমরা কাজ করি তাদের থেকে আমরা বিভিন্ন ডেটা বা বিভিন্ন রিপোর্ট আমরা সাবমিট করি, সেইগুলার হচ্ছে ইমপ্রুভমেন্টের জন্য। এবং হেলথ স্ট্যাটাস সার্টিফিকেশন অফ হার্ট স্টেটস এন্ড রিজিয়ন, আমরা হেলথ স্ট্যাটাস সার্টিফাই করার জন্য এই আইডেন্টিফিকেশন ইজ এ মাস্ট। এর সাথে সাথে ইফেক্টিভ রিজিয়ন এন্ড রিস্ক অ্যাসেসমেন্ট ইন সাপোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড, সেই একই কথা যে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে রিস্কটা বাদ দেওয়ার জন্য। তো এইগুলাই হচ্ছে দা মোস্ট ইম্পর্টেন্ট নিড ফর লাইভস্টক আইডেন্টিফিকেশন। এখন হচ্ছে ইম্পর্টেন্স, এটার ইম্পর্টেন্সটা কি? আমরা মানে এই দুইটা বিষয় আসলে মোটামুটি সিমিলার, যে হোয়াই আমরা করি এবং এটার ইম্পর্টেন্সটা কি, দুইটা আলটিমেটলি একই কথা বলবে, একটু ডিফারেন্ট ওয়েতে আমি আসলে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে ইম্পর্টেন্স বলতে একই কথা, যে গুরুত্বটা কি সেটা কি কি ফর এন্ট্রি ইনটু হার্ট বুক ইন কেস অফ পেডিগ্রি এনিম্যাল। পেডিগ্রি এনিম্যাল মানে আমরা অনেকগুলা বংশ আমরা একসাথে পালন করি, মানে কয়েকটা জেনারেশন আমরা হচ্ছে মেনটেন করি, তাদেরকে পেডিগ্রি এনিম্যাল বলা হয়। তাদের হার্ট বুকে এন্ট্রির জন্য আইডেন্টিফিকেশনটা দরকার। তারপর কি ফর রেজিস্ট্রেশন উইথ এ মিল্ক রেকর্ডিং সোসাইটি, আমাদের দেশেও কিন্তু ধরো যে সিরাজগঞ্জে মিল্কবিটাতে মিল্ক রেকর্ডিং সোসাইটি আছে, বা ডেভেলপ কান্ট্রিতে মিল্ক রেকর্ডিং সোসাইটি আছে, যে কোন ফার্ম থেকে কত মিল্ক কত পাউন্ড মিল্ক প্রতি ল্যাকটেশনে যাচ্ছে বা প্রতি ইয়ারলি যাচ্ছে, এই সব কিছুর কিন্তু মানে সোসাইটি আছে একটা, সেইখানে রেজিস্ট্রেশনের জন্য এই আইডেন্টিফিকেশন এবং রেকর্ডিং ইজ এ মাস্ট ফর ইন্স্যুরেন্স পারপাস। এবং বাইরের দেশে কিন্তু এনিমেলের ইন্স্যুরেন্সও করা হয়, মানে এনিমেলটা মরে গেলে একটা কোম্পানি ধরো যে একটা নির্দিষ্ট দাম সেই ফার্মকে দিবে, এইরকম ইন্স্যুরেন্সও এনিমেলের জন্য কিন্তু বাইরের দেশে হয়, সেটার জন্য আইডেন্টিফিকেশন ইজ এ মাস্ট। ইউজফুল ইন লস্ট এনিম্যাল ট্রেসিং, বুঝতেই পারছো কোন এনিম্যাল হারায় গেলে সেটা পাওয়ার জন্য দরকার। ফর ইন্ডিভিজুয়াল ফিডিং এন্ড ম্যানেজমেন্ট, বুঝতেই পারছো নির্দিষ্ট খাবার এবং ম্যানেজমেন্টের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এনিম্যালের জন্য। ফর মেকিং সিলেকশন এন্ড কালিং ডিসিশন, সরি তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। সরি আমি ফোনে ক্লাস নিচ্ছি বলে আমার একটা কল এসেছিল। দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। ওকে, যেটা বলছিলাম ফর মেকিং সিলেকশন এন্ড কালিং ডিসিশন, দ্যাট মিন্স তোমরা এটা বুঝতেই পারছো যে সিলেক্ট করার জন্য ভালো এনিমেল গুলো এবং খারাপ এনিমেল গুলো কাল করে দেওয়ার জন্য। কাল মানে বাদ দেয়া, আমি আবার বলছি কালিং মানে বাদ দেয়া, কালিং মানে বাদ দেয়া মানে খারাপ এনিমেল গুলো বাদ দেওয়ার জন্য। এবং ফর লাইসেন্সিং যেটা বলছিলাম, এই হচ্ছে ইম্পর্টেন্স অফ এনিম্যাল আইডেন্টিফিকেশন এন্ড রেকর্ডিং। হ্যাঁ, যে ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা, এখন মানে যে কোনো গরু ছাগল কিছু একটা তো মারা যাবে একটা নির্দিষ্ট পিরিয়ডের পর, সেটা 4-5 বছর পর, না এটার কি কোনো ডেডলাইন থাকে যে এত বছর পর মরলে কোনো ইন্স্যুরেন্সের টাকা পাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এরকমই, ঠিক এরকমই। জি স্যার, থ্যাংক ইউ। যেমন গাড়ির লাইসেন্স হয়, বাড়ির লাইসেন্স হয়, ঠিক তেমনি এনিমেলেরও লাইসেন্সিং হয় দেশের বাইরে, খুব ভালো প্রডিউসিং এনিমেল গুলোর ক্ষেত্রে। ওকে, তো ইম্পর্টেন্স আমরা জেনে নিলাম। এখন আমরা কিছু ছবি দেখি যে কেমন আইডেন্টিফিকেশন হয়, যেটা আমাদের আসলে জানা দরকার। যেমন এখানে কি দেখতে পাচ্ছ, নেক চেইন, গলায় নেক চেইন, যেটা এখানে হয়তো একটা ট্যাগ বসায় দেয় নেকের মধ্যে বা চেইনটার মধ্যে, যে মানে লকেটের মতো, লাইক এস লকেট, যে একটা আইডেন্টিফিকেশন নাম্বার আর কি দিয়ে দেয়, এই যে নেক চেইন। তারপর ইয়ার নচিং, যেটা আমরা বলছিলাম, ইয়ার নচিং আমরা বলছিলাম না যে কানের একটা নির্দিষ্ট অংশ কেটে দেয়, দেখতে পাচ্ছ এটা কিন্তু পিগ, এটা ইউজুয়ালি পিগের ক্ষেত্রে করে, যে কানের অল্প অল্প অংশ কেটে দেয় একটা নির্দিষ্ট প্যাটার্নে, এইভাবে আইডেন্টিফাই করে। তারপর ইয়ার টেকিং প্লায়ার্স এন্ড প্লাস্টিক এন্ড সরি একটা এন্ড বেশি আসছে, এন্ড প্লাস্টিক ট্যাগ, এই যে কিভাবে প্লাস্টিক ট্যাগ গুলো আমরা কানে বা অন্য জায়গায় বসিয়ে দিই, এবং ইয়ার টেকিং প্লায়ার্স মানে ট্যাগ করার যে প্লায়ারটা, এই যে ইয়ার ট্যাগ, এটা সবচেয়ে কমন পৃথিবীব্যাপী। তোমরা পৃথিবীর যেখানেই যাও না কেন, আইডেন্টিফিকেশনের সবচেয়ে কমন মেথডই হচ্ছে ইয়ার ট্যাগিং। এবং আরেকটা বলছিলাম যে মার্কিং করে দেয়, সেটা কিভাবে, এই যে ব্র্যান্ডিং আয়রন সোকিং ইন এন উডেন বক্স ফিল্ড উইথ লিকুইড নাইট্রোজেন। লিকুইড নাইট্রোজেন হচ্ছে
-196 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করে। তোমরা বুঝতে পারছো, -196 ডিগ্রি মানে এটা ভয়াবহ ঠান্ডা আর কি। সেই ঠান্ডায় একটা হচ্ছে এরকম মেটাল ইসে নিয়ে ওই ঠান্ডায় কিছুক্ষণ রেখে তারপর এনিমেলের গায়ে আর কি কোল্ড শক দিয়ে দেয়, মানে একদম ছ্যাঁকা দিয়ে দেয় আর কি। সেটা গরম দিয়েও দিতে পারে। এই ব্যাপারগুলো এক সময় প্র্যাকটিস হতো, বাট এখন আসলে এগুলো প্র্যাকটিস হয় না। ওই যে একটু আগে যে ইয়েগুলো করছিল সেগুলো দেখো গায়ে কিভাবে বসায় দিচ্ছে আর কি। চিল্ড ব্র্যান্ডিং আয়রন, এটা হচ্ছে ঠান্ডা ইসে এবং মার্কিং হয়ে যায় এনিমেলের গায়ে। এই যে দেখো কিরকম মার্কিং হয়, এটা দেখো। এটা এক সময় হতো, বাট এখন আসলে এগুলো হয় না, কারণ হচ্ছে এখন অনেক বেশি এনিমেল ওয়েলফেয়ার সোসাইটি বলো বা কনজারভেশন সোসাইটি বলো, এগুলো তৈরি হয়েছে। এনিমেলকে নিয়েও এখন হচ্ছে অনেক বেশি ইয়ে হচ্ছে, অ্যাসোসিয়েশন হচ্ছে, কনসার্ন অনেক বেশি। ফলে এইসব আসলে ইনহিউম্যান কাজকর্ম এখন আর আসলে হয় না। ট্যাগ, ওই যে ব্র্যান্ডিং আয়রন, দেখো ওই যে রাম্পের জায়গায় 80, এই যে দেখো দেখা যাচ্ছে 80 লেখা আছে। তারপর এই যে দেখো এটা হচ্ছে ট্যাটু, এটা ইয়ার ট্যাটু, ইয়ারের ভেতর ট্যাটু করে দিয়েছে। এই যে এটা আবার হচ্ছে গলার মধ্যে দেখো যে ইয়ে বেঁধে দিয়েছে। আবার দেখো এই যে ইয়ার নচিং, মানে এই যে ইয়ারে একটা ট্যাগ বসায় দিচ্ছে। এটা প্রজাপতিতে দেখো প্লাস্টিক একটা ট্যাগ, প্রজাপতি নিয়েও তো গবেষণা হয়, তো দেখো এরকম প্লাস্টিক ট্যাগ বসায় দিয়েছে। আবার ইয়ার ট্যাগিং সবচেয়ে কমন, এটা হচ্ছে হিট আয়রন। আবার এটা হচ্ছে এই যে ইসে যেটা বলছিলাম যে ব্যান্ডের ভেতর প্লাস্টিক ট্যাগ দিয়ে দেয়, নেক ব্যান্ড এরকম। এবং খুব ছোট্ট 3 লাইন একটা হিস্ট্রি বলে দেই, আমি বিস্তারিত যাব না যে এইটা কখন শুরু হয়েছিল। এটা আসলে দেখো, দ্য ব্যাবিলিয়ানস, Egyptians, Greeks and Romans all use some form of marking method to identify animals and establish ownership. এই যে ডোমেস্টিকেশনটা, এটা কিন্তু অনেক বছর আগেই শুরু হয়েছে, এবং ব্যাবিলিয়নসরা, ইজিপশিয়ানরা, গ্রিক অথবা রোমানরা সবাই হচ্ছে এনিমেল আইডেন্টিফিকেশন মেথডটা প্র্যাকটিস করতো। তখন হয়তো ইয়ার ট্যাগিং ছিল না, তখন ছিল হয়তো ট্যাটুইং, বা ধরো যে এই যে ইয়ার নচিং, বা হচ্ছে এই যে হট আয়রন রড বা চিল্ড আয়রন ব্যান্ড, এগুলো ছিল। ইভেন্চুয়ালি দিস আইডেন্টিফিকেশন মেথড বিকাম এলিমেন্টস অফ ইংলিশ কমন ল, এবং এগুলো ইভেন্চুয়ালি যখন সভ্যতা তৈরি হয়েছে ইংরেজ দেশে, সেগুলো আসলে লতে পরিণত হয়েছে যে এনিম্যালকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। এবং ইন দ্য ইউনাইটেড স্টেটস ranchers and farmers practice livestock identification beginning in the 1800, এবং এই যে ফার্মাররা এবং হচ্ছে রেঞ্চাররা একদম হচ্ছে এই যে গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত এই আইডেন্টিফিকেশনটা শুরু করে একদম 1800 সালের শুরু থেকেই। এখন আমরা জেনে নেই যে কোন এনিমেলে কি ধরনের আসলে করা হতো, করা সম্ভব, যদিও এখন অনেকগুলোই করা হয় না। এখন সবচেয়ে বেশি প্রচলিত যেটা, সেটা হচ্ছে ইয়ার ট্যাগ একদিকে, অন্যদিকে হচ্ছে ইলেকট্রনিক চিপ অথবা হচ্ছে নেক ব্যান্ডস। বাট যেগুলো সম্ভব বা করা হতো, এটাই এখানে একটু বলার চেষ্টা করেছি আমি। কোনটা কোনটা একটু বলে দেই। ক্যাটেলের ক্ষেত্রে হতো ইয়ার পাঞ্চ, মানে কানের ভিতর ওই যে ইয়ার পাঞ্চ করে দিত, ওই যে কেটে কেটে। ট্যাটু, সেটা করা হতো কোথায়? ইনার সারফেস অফ দ্য ইয়ার, মানে কানের ভেতরের দিকে। ন্যাচারাল কালার্স, কোনো কালার দিয়ে দেওয়া হতো। ব্র্যান্ডিং মানে হচ্ছে ওই যে হট আয়রন ব্র্যান্ড অর হচ্ছে চিল্ড আয়রন, সেটা কোথায় করা হতো? ডরসাল পার্ট অফ দ্য শোল্ডার অর হিপ। ডরসাল পার্ট জানো তোমরা কি? দেখি কেউ বলতে পারে কিনা। অ্যানাটমি কারো মনে আছে? পিছনের দিকের সাইডটা, পেছনের দিকে, পিছনের পিছের দিকে। অ্যানাটমিতে শুধু বলতো না যে হচ্ছে ডরসাল পার্ট, ডরসাল, আর তার অপোজিট কি? ডরসাল, ভেন্ট্রাল, একদমই তাই, ভেন্ট্রাল এবং ডরসাল, যে সামনে এবং পেছনের দিক। তারপর ইয়ার ট্যাগ, যেটা সবচেয়ে কমন, অ্যারাউন্ড লেগ এবং হুপ, এটা বিভিন্ন জায়গায় করা হয়। এবং নোজ প্রিন্ট, অনেক সময় নোজের ভেতর, নোজের সামনেও প্রিন্ট করে বসায় দেওয়া হয়। হর্সের ক্ষেত্রে কি কি হয়? ট্যাটু হয়, কলার্স হয়। কলার মানে হচ্ছে গলায় ব্যান্ড করানো আর কি, শিকলের মতো। ন্যাচারাল কালার্স, ব্র্যান্ডিং এবং লেগ ব্যান্ডস, লেগেও ব্যান্ড পরানো দেওয়া হয় হর্সের ক্ষেত্রে। স্মল এনিমেলের ক্ষেত্রে কোথায় হয়? শিপ এন্ড গোটের ক্ষেত্রে কি কি হয়? ট্যাটু হয়, পাঞ্চেস হয়,
ইয়ার স্টাড হয়, ইয়ার ট্যাগ হয়, কলার্স উইথ ডিস্ক। ডিস্ক মানে হচ্ছে ওই যে গোল গোল আইডেন্টিফাই, প্লাস্টিকের হচ্ছে আইডেন্টিফিকেশন ইয়ের মতো আর কি, ট্যাগের মতো। আবার ছোট এনিম্যাল যেমন চিকেন, ডাক, গিস, টার্কি, দ্যাট মিন্স পোল্ট্রিতে কি কি দেওয়া হয় ইউজুয়ালি, মানে পায়ে বেন্ড করে দেওয়া হয় অথবা লেগ রিং এর মতো পরানো হয়। এই স্যার আপনাকে শোনা যাচ্ছে না। সরি, আমার কি মিউট হয়ে গিয়েছিল কথা? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি আমি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এরকম হয় মাঝে মধ্যে জুম প্রবলেম করে, আমি ফেস করেছি। তো এরকম হলে আমাকে টেক্সট দিয়ে দিও, তোমরা একজন টেক্সট দিচ্ছ আমি দেখছি, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা তাহলে আবার শেয়ার স্ক্রিনে চলে যাই। আমরা কোথায় ছিলাম? স্যার পোল্ট্রি। পোল্ট্রিতে ছিলাম, রাইট। আমরা আবার স্ক্রিনে চলে যাই। আচ্ছা, আমরা পোল্ট্রি নিয়ে কথা বলছিলাম। তো এই হচ্ছে দা কমন মেথডস অর কমন সিস্টেমস অফ এনিম্যাল এন্ড পোল্ট্রি আইডেন্টিফিকেশন। তবে বর্তমানে পৃথিবীতে আসলে যেটা খুবই প্র্যাকটিস হচ্ছে এবং নিউলি ইনভেন্টেড, সেটা হচ্ছে কম্পিউটার চিপ ইমপ্ল্যান্টস অর বারকোডিং। সেটা কি? সেটা হচ্ছে দা কম্পিউটার চিপ ইজ ইমপ্ল্যান্টেড ইন দা ইয়ার, এবং এটা হচ্ছে সিমিলার টু হরমোন ইমপ্ল্যান্ট। মানে হচ্ছে কানের ভেতরে একদম মাইক্রো, মানে খুবই ছোট, মাইক্রোস্কোপিক বলা ভুল হবে, ম্যাক্রোস্কোপিকই, বাট খুবই ছোট, হয়তো কয়েক মিলিমিটারের একটা চিপ ঢুকায় দেওয়া হয় এবং সেটা দিয়ে আমরা পরবর্তীতে তাকে ট্রেস করি। দ্য কম্পিউটার চিপ ক্যান বি স্ক্যান্ড অ্যাজ দ্য অ্যানিমাল ওয়ার্কস থ্রু এ চুট with any data needs obtained from to the computer recording system. A similar system consists of barcoding the ear tag. মানে হচ্ছে যে আমরা চিপটা এমন ভাবে ঢুকাই দিই যেন অ্যানিমালটা যখনই যেখানেই যাক না কেন তাকে আমরা তার অবস্থান, তার কার্যাবলী আমরা স্ক্যান করতে পারি। এবং তার পাশাপাশি এমনও এখন হয়েছে যে তার হচ্ছে হরমোনাল লেভেল, তারপর তার হচ্ছে আমি জানি যে তোমরা হয়তো এখন হিট বিষয়টা জানো না, মানে যখন এনিম্যাল গরম হয় বা তার হচ্ছে কোনো ডিজিজ হয়, এই ব্যাপারগুলাও এই চিপ দিয়ে ডিটেক্ট করা যায়। এই ধরনের চিপও বর্তমানে আবিষ্কার হয়েছে, যেটা এনিম্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে, যেন ইজিলি এনিম্যালকে ট্রেস করা যায় এবং ব্যবস্থা নেওয়া যায়। ওকে, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রেকর্ডস এন্ড রেকর্ড কিপিং। খুবই সহজ বিষয়, আমি জানি এনিম্যাল সায়েন্সে এই বিষয়ে তোমরা পড়ছো, এই পুরান কথাবার্তা, তাও আমার বলতে হয়, আমি একটু বলে যাব আর কি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, তো রেকর্ড কিপিং তোমাদের জানা বিষয় আমি জানি, তাও একটু বলি যে রেকর্ড কিপিং ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ গুড লাইভস্টক এন্ড ফার্ম বিজনেস ম্যানেজমেন্ট. Recording can be done most easily if animal have some form of identification. Thus animal recording and identification are inseparable. That ভালো এনিম্যাল ফার্মের জন্য বা এনিম্যাল ইন্ডাস্ট্রি যদি তুমি তৈরি করতে চাও, এনিম্যাল প্রথমত যেটা করতে হবে সেটা এনিম্যাল আইডেন্টিফিকেশন, এবং দ্বিতীয়ত হচ্ছে ডেটা কালেকশন এন্ড রেকর্ডিং। এবং এই দুইটা ইনসেপারেবল, একটা থেকে আরেকটা আলাদা করা যাবে না, কারণ উইদাউট আইডেন্টিফিকেশন এন্ড প্রপার ডেটা রেকর্ডিং একটা ফার্ম কখনোই আসলে প্রফিটেবল হবে না। শুধু প্রফিটেবল না, সেই বিজনেসটাই আসলে রান করা যাবে না। এই জন্যই এনিম্যাল আইডেন্টিফিকেশন এন্ড রেকর্ড
keeping is a major prerequisite for animal industry. তো সেটার মেইন অবজেক্টিভ গুলো কি কি? এখানে দুইটা মেইন অবজেক্টিভ বলা হয়েছে, যে দেয়ার আর টু মেইন অবজেক্টিভ অফ অ্যানিমাল আইডেন্টিফিকেশন রেকর্ডিং। সেগুলো কি কি অলরেডি আমি বলেছি, তাও বলি। টু আইডেন্টিফাই অ্যানিমাল বিলঙ্গিং টু এ পার্টিকুলার ওনার, দ্যাট মিন্স প্রুফ অফ ওনারশিপ, এন্ড টু ইউজ অ্যাজ এ ম্যানেজমেন্ট টুল। টু কি কি কিসের জন্য? আন্ডারটেক পারফরমেন্স ইভালুয়েশন, পারফর্ম জেনেটিক সিলেকশন, keep proper health records, accurately measure production and reproduction, and perform other important managemental functions required to run an effective and efficient farm. সেটা হচ্ছে আইডেন্টিফিকেশনটা কেন? ওনারশিপ এবং রেকর্ডিং এর জন্য। এবং রেকর্ডিংটা কেন? প্রপার ম্যানেজমেন্টাল। রেকর্ডিং আসলে একটা ম্যানেজমেন্টাল টুল। এটা হচ্ছে নাম্বার 1 বা মোস্ট ইম্পর্টেন্ট ম্যানেজমেন্টাল টুল ইউজড ইন লাইভস্টক ইন্ডাস্ট্রি। সেটা হচ্ছে রেকর্ডিং। সেটা কিসের জন্য? প্রত্যেকটা এনিমেলের পারফরমেন্স ইভালুয়েশনের জন্য, তাদের জেনেটিক সিলেকশনের জন্য, যেটা বর্তমানে পৃথিবীতে ইউজ হচ্ছে ওয়াইডলি। জেনেটিক সিলেকশন, দ্যাট মিন্স জিন বেসড সিলেকশন বা জেনোম বেসড সিলেকশন। তারপর হচ্ছে তার প্রপার হেলথ রেকর্ডের জন্য, তার এবং তার প্রোডাকশন এবং রিপ্রোডাকশন, এই জাতীয় যত রেকর্ড আছে সেগুলা মেনটেন করার জন্য, যেন সেগুলোর উপর বেসিস করে আমরা একটা ব্রিডার বা একজন ফার্ম ওনার ডিসিশন নিতে পারে, এবং প্রপার ডিসিশনের উপর বেস করেই একটা এনিম্যাল ইন্ডাস্ট্রি প্রফিটেবল হবে আর প্রফিটেবল হবে না সেটা আসলে ডিপেন্ড করবে। তো এই জন্যই এনিম্যাল আইডেন্টিফিকেশন এবং রেকর্ডিং দুইটা ইনসেপারেবল এবং আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিরিকুইজিট ফর এনিম্যাল ইন্ডাস্ট্রি। এবং এই গুড এনিম্যাল রেকর্ডিং এর কি কি ক্রাইটেরিয়া থাকবে? এই প্রথম কথাটাই হচ্ছে, শব্দটা তোমরা জেনেছো যে KISS মানে কিস আর কি। তো কিস শব্দ অর্থে তোমরা হয়তো অন্যভাবে ভাববা, বাট এখানে কিস হচ্ছে কিপ ইট সিম্পল এন্ড সাস্টেইনেবল। এখানে বলা হয়েছে যে মাস্ট বি সিম্পল, এবং কিস শব্দটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে মানে অ্যাব্রিভিয়েশন না, কিস শব্দটার ফুল মিনিং হচ্ছে কিপ ইট সিম্পল এন্ড সাস্টেইনেবল, অথবা বলা হয় কিপ ইট অ্যাজ সিম্পল অ্যাজ সাস্টেইনেবল। মানে এটা সিম্পল হতে হবে এবং সাস্টেইনেবল হতে হবে, মানে সাস্টেইন করবে বা এটা থাকবে বহুদিন পর্যন্ত, এইটা মেনটেন করতে হবে। এবং কি সেটা মাস্ট বি কমপ্লিট হতে হবে, ইজি টু মেনটেন, সহজে মেনটেন করা যাবে। ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ট্রেডস শুড বি কনসিডার্ড, যেগুলো বেশি ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট সেগুলোকে মেজর কনসার্ন দিতে হবে। ট্রেড শুড হ্যাভ মার্কেট ভ্যালু, এবং যে ট্রেড গুলোর উপর আমরা কনসার্ন দিব তাদের প্রপার মার্কেট ভ্যালু থাকতে হবে। টাইম এন্ড কস্ট এফিশিয়েন্ট, সেই রেকর্ডটা হবে টাইম এবং কস্ট এফিশিয়েন্ট, যেটা সময় এবং মূল্য বাঁচাবে আর কি। এবং মাস্ট এনাবল ডিসিশন মেকিং এসপেক্ট, এবং সেটা অবশ্যই ডিসিশন মেকিং কে হেল্প করবে বা এইড করবে। এই হচ্ছে ক্রাইটেরিয়া অফ গুড এনিম্যাল রেকর্ডিং। একটা ভালো এনিম্যাল রেকর্ডিং এর ক্রাইটেরিয়া গুলা হচ্ছে এই 7টা পয়েন্ট, বা এই 7টাই হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া বিফোর রেকর্ডিং অ্যান এনিম্যাল প্রোগ্রাম। এখন কথা হচ্ছে অনেক ধরনের রেকর্ড থাকতে পারে, জাস্ট কিছু এক্সাম্পল আমি দিয়ে দেই। রেকর্ড তো অনেক ধরনের থাকতে পারে। যদি হিউম্যানের বলি, হিউম্যানের কি কি রেকর্ড থাকে? ধরো তুমি কবে জন্মাইছো, এটা একটা রেকর্ড থাকে, বার্থ সার্টিফিকেট। তুমি কবে এসএসসি পরীক্ষা দিছো, সেটার একটা সার্টিফিকেট আছে। তুমি কবে এইচএসসি পরীক্ষা দিয়েছো, কত পেয়েছো, সেটার একটা সার্টিফিকেট আছে। এই যে আমাদের যত সার্টিফিকেট, এই প্রত্যেকটাই কিন্তু আমাদের এক একটা রেকর্ড, এই প্রত্যেকটাই এক একটা আমাদের ডেটা। ঠিক তেমনি এনিমেলের ক্ষেত্রেও এইরকম ডেটা এবং সার্টিফিকেট কিন্তু লাগবে। সেগুলো কি কি? ধরো ক্যাটেলের ক্ষেত্রে হতে পারে বার্থ ডেট, হতে পারে বার্থ ওয়েট, হতে পারে 6 মান্থ ওয়েট, হতে পারে ইয়ারলিং ওয়েট, হতে পারে তার উইনিং ওয়েট, হতে পারে তার এভারেজ ডেইলি গেইন, হতে পারে তার প্রথম হিটে আসার ডেট মানে ফার্স্ট হিট ডেট, হতে পারে তার প্রথম প্রেগন্যান্সি ডেট ফার্স্ট প্রেগন্যান্সি ডেট, হতে পারে তার প্রথম পার্চুরেশনের ডেট পার্চুরেশন ডেট। যদি ডিজিজ নিয়ে কথা বলি, ডিজিজের বিভিন্ন রেকর্ড হতে পারে যে তার ব্রুসেলোসিস হওয়ার রেকর্ড, বা তার ভাইব্রিওসিস হওয়ার রেকর্ড, বা তার বোভাইন ডায়রিয়া হওয়ার রেকর্ড, এই সবই। বা আমি কবে তাকে ভ্যাকসিন দিচ্ছি, এই ভ্যাকসিনেশনের রেকর্ড গুলো আমাদের রাখতে হবে, যে ডে 1 এ একটা ভ্যাকসিনেশন হয়েছে, ডে 2 তে একটা ভ্যাকসিনেশন হয়েছে, ডে মান্থ 6 মান্থে একটা ভ্যাকসিনেশন হয়েছে। এই সবই হচ্ছে এক একটা রেকর্ড। এই যে ভ্যাকসিনেশন বা ডিজিজ, এগুলো হচ্ছে তার হেলথ রেকর্ড।
আবার ধরো যে তার হিট পিরিয়ড, প্রেগন্যান্সি, এগুলা হচ্ছে তার রিপ্রোডাক্টিভ রেকর্ড। আবার ধরো তার বডি ওয়েট গেইন বা 6 মান্থ ওয়েট, এগুলা হচ্ছে তার প্রোডাকশন রেকর্ড। কথাগুলো বুঝতে পারছো? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি এই জন্যই জিজ্ঞেস করছিলাম কথাগুলো বুঝতে পারছো কিনা, কারণ তোমরা যদি রেসপন্স না করো আমার মনে হয় যে হয়তো আমার কথা শোনা যাচ্ছে না বা এরকম। একটু কাইন্ডলি রেসপন্স করো জিজ্ঞেস করলে আর কি, আমি জাস্ট নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করি। ওকে, আমরা আবার তাহলে স্লাইডে ফিরে যাই। তো বিভিন্ন ধরনের রেকর্ড আছে, যেমন দেখো কয়েকটা উদাহরণ জাস্ট এখানে আমি বলার চেষ্টা করেছি। ল্যাম্বিং রেকর্ড মানে কবে সে হচ্ছে বাচ্চা দিয়েছে, এটা ইউ এর ক্ষেত্রে। হুইচ ইনক্লুড আইডেন্টিটি, ড্যাম আইডি, ওয়েট, ডেট অফ বার্থ, টাইপ অফ বার্থ এন্ড সেক্স। মানে কি একটা ল্যাম্বিং রেকর্ড কি হতে পারে, মানে তার বাচ্চা দেওয়ার একটা রেকর্ড। সেটা কি কি ইনক্লুড করবে? তার আইডেন্টিটি, তার ড্যামের আইডি মানে মায়ের আইডি, তার ড্যামের ওয়েট এবং বাচ্চাটার ওয়েট, ডেট অফ বার্থ, বাচ্চাটার ডেট অফ বার্থ, টাইপ অফ বার্থ, বার্থটা কেমন হয়েছে, সেটা কি নর্মাল হয়েছে নাকি সিজারিয়ান করতে হয়েছে, এবং বাচ্চাটার সেক্স। গ্রোথ অর ওয়েট রেকর্ডস কিপ পিরিয়ডিক্যালি বাই রেকর্ডিং দ্য বডি ওয়েটস অফ অ্যানিমাল, যেটা বলছিলাম। গ্রোথ অর ওয়েট রেকর্ড যেমন ওয়ান মানে ডে ওল্ড মানে সে ডে ওল্ড ওয়েট, 1 মান্থ ওয়েট, 6 মান্থ ওয়েট, উইনিং ওয়েট, ইয়ারলিং ওয়েট, 2 ইয়ার ওয়েট, এই সবই হচ্ছে গ্রোথ অর ওয়েট রেকর্ড। আবার হেলথ রেকর্ড কি কি হতে পারে? ইনক্লুডস মরবিডিটি, মর্টালিটি, সাইন্স এন্ড সিম্পটম অফ ডিজিজ, diagnosis, treatments and vaccination record etc. হচ্ছে হেলথ রেকর্ড। আবার ফিড কনজাম্পশন বা ফিড রেকর্ডস কি কি হতে পারে সেটা দেখো। দিস ইজ ডিফিকাল্ট টু এস্টিমেট অন ফার্মস where animal graze, but for capital intensive farm business such as finishing or fattening programs, the amount of concentrate fed should be recorded to calculate profitability. মানে কি যদিও যদি আমরা পাস্টার ল্যান্ডে অ্যানিমেলকে খাওয়াই, তখন কিন্তু অ্যানিমেল কতটুকু খাচ্ছে সেই রেকর্ডটা রাখা কঠিন, বাট আমরা কতটুকু কনসেন্ট্রেট ফিড দিচ্ছি সেটা কিন্তু রাখা সম্ভব, পসিবল। যে প্রতিদিন আমরা কতটুকু কনসেন্ট্রেট ফুড দিচ্ছি এবং তার থেকে রিটার্নটা কত পাচ্ছি, যে তার কতটুকু কনসেন্ট্রেট বেশি খাওয়ানোর ফলে কতটুকু মিল্ক রেভিনিউ আমরা পাচ্ছি বা মিল্ক থেকে প্রফিট পাচ্ছি, সেই ক্যালকুলেশনটা কিন্তু পসিবল অনলি তখনই যখন আমরা যে ফিড অ্যাডিটিভ বা কনসেন্ট্রেট ফিড দিচ্ছি সেটার অ্যামাউন্ট বা কস্টের ডেটাটা আমরা রেকর্ড করে রাখি। তারপরে মিল্ক প্রোডাকশন রেকর্ড, সেটা যে মিল্ক প্রোডাকশনের সাথে অ্যাসোসিয়েটেড যত রেকর্ড, সেটা কেমন? যে রেকর্ডিং ওয়ান্স উইকলি মে সাফিস as this highly correlated with total milk production. Therefore, in dual purpose sheep and goats or even in meat types, a random sample of lactation female may be selected for recording their once a week milk production. মানে প্রতিদিনও যদি আমরা না রাখতে পারি, মিল্ক প্রোডাকশনের জন্য অ্যাটলিস্ট উইকলি একটা করে রেকর্ড আমাদেরকে রাখতে হবে প্রত্যেকটা এনিমেলের জন্য, এবং তাহলেই তার থেকে আমরা ডিসিশন নিতে পারবো যে কি পরিমাণ ফিড বা কি পরিমাণ হেলথ ইস্যুস তার সাথে আমরা অ্যাসোসিয়েটেড থাকবে বা কেমন কনসার্ন থাকবে বা কেমন ভাবে তাদেরকে আমরা ম্যানেজ করব। তো এই হচ্ছে আসলে মোটামুটি রেকর্ড। আবার ধরো ম্যাটিং রেকর্ড, সেটা কি? ম্যাটিং মানে তো বুঝতেই পারছো যে ইন্টারকোর্স। যে ম্যাটিং রেকর্ড কেমন হতে পারে? সায়ার, ড্যাম এন্ড প্রোজেনি আইডেন্টিফিকেশন ইজ ইম্পর্টেন্ট ইন ব্রিডিং, সেল এন্ড কালেন্ডিয়েশন। যে বাবাকে হবে, মাকে হবে এবং বাচ্চাটার আইডেন্টিফিকেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এইগুলোই হচ্ছে ম্যাটিং রেকর্ড। আবার ধরো টেস্টিস সাইজ, এটা একটা রিপ্রোডাক্টিভ রেকর্ড। যে রেকর্ডিং টেস্টিস সাইজ at 1 year of age can assist in sire selection, and testis size in male is related to ovarian activity in females. এবং আচ্ছা, আজান করছে। আমার কথা কি শোনা যাচ্ছিল? জি স্যার। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, যেটা বলছিলাম যে টেস্টিস সাইজ, এটা একটা রেকর্ড হতে পারে যে 1 বছরে তার টেস্টিস সাইজটা আমরা মাপলাম, এবং এটা কিন্তু ওভারিয়ান অ্যাক্টিভিটির সাথেও হচ্ছে রিলেটেড। তারপর কার্কাস ইল্ড অর ড্রেসিং পার্সেন্টেজ, যে তার কতটুকু আসলে ড্রেসিং পার্সেন্টেজ, এই মিড ব্রিডের ক্ষেত্রে এটা কিন্তু ইম্পর্টেন্ট। আবার হাইড এন্ড স্কিন, যে কতটুকু হাইড এর স্কিন আমরা পাচ্ছি, যেমন ক্রস ব্রিডিং প্রোগ্রামে যে স্কিনের কোয়ালিটিটা কেমন বা ফার্ডের কোয়ালিটিটা কেমন সেটা আমার জানা দরকার। যে এরিয়া অফ হাইট, স্কিন থিকনেস, ইলাস্টিসিটি, পিগমেন্টেশন, ডেনসিটি অফ হেয়ার, এই সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। এরকম বিভিন্ন ধরনের রেকর্ড আসলে থাকতে পারে। আমি সরি, এই দুইটা পেজ ভেঙে গেছে আমি দেখলাম, আমার মনে হয় ফোনে নেয়ার জন্য এরকম হয়েছে। তো এই মোটামুটি হচ্ছে দ্য টাইপস অফ রেকর্ড। এর বাইরেও হাজারটা ধরন আছে রেকর্ডের, তোমরা সেটা খুব মানে ভালো করে জানো। ধরো যে প্রেগন্যান্সি রেকর্ড হতে পারে, প্রেগন্যান্সি রেকর্ডে কি কি থাকবে, যে তার হচ্ছে ডেট অফ বার্থ অফ দ্য অফস্প্রিং, আবার ধরো যে লিটার সাইজ, কতগুলো বাচ্চা হয়েছে, আবার ধরো যে হতে পারে যে সেক্স অফ দ্য চাইল্ড, এরকম হতে পারে। আবার হতে পারে যে নাম্বার অফ এআই পারফর্মড ফর প্রেগন্যান্সি, যে কতবার এআই করতে হয়েছে, এরকম বিভিন্ন ধরনের রেকর্ড থাকতে পারে। তো সবচেয়ে মোট কথা হচ্ছে যে একটা এনিম্যাল ফার্মে যে অবজেক্টিভের জন্য ফার্মটা করা, সেই অবজেক্টিভের বেসিসে, সেটা যদি ডেইরি ফার্ম হয় বা বিফ ফার্ম হয়, সেটার পারপাজে আমাকে প্রপার আইডেন্টিফিকেশন এবং রেকর্ড আমাদের রাখতে হবে, এবং রেকর্ডিং শুড বি ডান প্রপারলি এন্ড রেগুলারলি। তাহলেই একটা ফার্ম থেকে আমরা আমাদের এক্সপেক্টেড যে আউটকাম বা এক্সপেক্টেড যে প্রোডাকশন পটেনশিয়াল, সেটা পাওয়া আমাদের পক্ষে সম্ভব। তো আজকে এই পর্যন্তই স্লাইড, এবার আমরা ফিরে আসি আবার। স্যার, মডার্ন যে ইলেকট্রিক চিপটার কথা বললেন, ওটা কি আমাদের দেশে ইউজ হয়? এখন পর্যন্ত আমি জানি না কোথাও ইউজ হয়েছে কিনা। জি স্যার, এই চিপ গুলা কারা বানায় মেনলি? মানে কাদের থেকে আমরা পেতে পারি এই চিপ গুলা? আমি শুনতে পাচ্ছি না তোমার কথা। স্যার, এই চিপ গুলা কারা বানায় মেনলি? মানে এই চিপ গুলা কাদের থেকে পেতে পারি আমরা? ও, এটা হচ্ছে ব্রিড অ্যাসোসিয়েশন, বিভিন্ন ব্রিড অ্যাসোসিয়েশন এগুলো বানায় দেশের বাইরে। দেশের বাইরে তো এখন ইউজ হচ্ছে এগুলো, বিভিন্ন ব্রিড অ্যাসোসিয়েশন, সায়েন্টিস্টরা ল্যাবে তৈরি করে তাদের প্রয়োজনে, বা এগুলো ইন্ডাস্ট্রি আছে, এগুলো নিয়ে আসা যায় চাইলে। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার, ইয়ার স্টার্টটা কি? ইয়ার স্টার্ট আসলে কাইন্ড অফ ইয়ার ট্যাগই, আসলে ইয়ার ট্যাগের মতোই। জি স্যার। এটা হর্সে ইউজ করা হয়। আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার মনে হয় খুব সহজ আসলে একটা বিষয় তোমাদের পড়ানো হলো। আমি জানি যে এটা পড়ানোর কিছু না, তোমরা এগুলো জানো ভালো করেই, খুব সহজ কথাবার্তা। বাট এনিম্যাল ব্রিডিং এর প্রথম ক্লাস যেহেতু, এবং এনিম্যাল ব্রিডিং এর শুরুতে এইটা জানা আসলে, এটা জানতেই হবে আসলে, এই জন্যই এই টপিকটা পড়ানো তোমাদের। তো আজকে এই পর্যন্তই তাহলে থাক। তোমাদের পার্সেন্টেজ আমি কিছু কমই দেখলাম, এবং এখন 127 জন। তোমরা একটু টাইমলি ক্লাসে থাকার চেষ্টা করবে। প্রথম ক্লাসে আমি এত কম উপস্থিতি, আমি খুবই অবাক হলাম আর কি। যাই হোক, এই এরকমই থাকবে। সপ্তাহে তোমাদের আমি আরো একটা ক্লাস নিয়ে নিই,